নমস্কার, ময়ূক রঞ্জন ঘোষ আবার চলে এসেছে। আজ আমি কনবানেকা করোড়পতি খেলছি না, কিন্তু একটা প্রশ্ন আমার মনে আছে। আমি সার্চ করছিলাম আমার মোবাইলে, বলির পাঁঠা। এই বলির পাঁঠা শব্দটা ঠিক কতটা ট্রেন্ডিং এই মুহূর্তে বাংলাতে। আমরা এর আগেও বহুবার এই শব্দটা শুনেছি যখন আরজি করের মামলা চলছিল। আবার আজও আমরা অদ্ভুতভাবে সোশ্যাল মিডিয়াতে দেখছি এই বলির পাঁঠা শব্দটা খুব ট্রেন্ডিং। সাধারণভাবে আমরা দেখি ধর্মীয় যে আচার অনুষঙ্গ আছে তার অংশ হিসেবে বলির পাঁঠা শব্দটি ব্যবহার হয়, কিন্তু সাধারণত যেটাকে ইংলিশে বলে কলোকুয়াল টার্মসে, সাধারণ চলতি কথায় বলির পাঁঠা শব্দটা বাংলাতে এখন ইদানিং ব্যবহার হচ্ছে একজন বা একটি গোষ্ঠীর ওপর সমগ্র সামগ্রিক দায় চাপিয়ে দিয়ে নিজে সেফ জোনে থাকা। যে সেফ জোনে এই মুহূর্তে স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকছেন, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকছেন। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো দোষারোপ করা যাবে না, সমস্ত কিছুর দায় হোমগার্ড, সিভিক ভলেন্টিয়ার, এসপি অব দি ম্যাক্সিমাম। আর স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে তো কিছু বলাই যাবে না, স্বাস্থ্য সচিবের পদত্যাগ চাওয়াই যাবে না। সমস্ত দায় জুনিয়র ডাক্তারদের, সমস্ত দায় ট্রেনিদের, সমস্ত দায় ম্যাক্সিমাম ডাক্তারদের। মানে গোটা স্বাস্থ্য ভবনটা আসলে চালাচ্ছেন ডাক্তার এবং জুনিয়র ডাক্তাররা। অন্তত এই কথাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মুখ্য সচিব, চিফ সেক্রেটারি, তিনি বলছেন বা দাবি করছেন। এই যে আপনার হাসপাতালে গিয়ে আগে আপনার মনে হতো সিলিং ভেঙে পড়বে কিনা, বা আপনি হাসপাতালে যাওয়ার সময় ফ্লাইওভার ভেঙে পড়বে কিনা, বা আপনি যে বাড়ি থেকে হাসপাতালে যাচ্ছেন সেই ফ্ল্যাটটা ভেঙে পড়বে কিনা বা হেলে যাবে কিনা। এখন ভাবুন, আমরা উন্নত হচ্ছি, এগিয়ে যাচ্ছে বাংলা। এখন হাসপাতালের বেডে শুয়ে প্রথম যে কাজটা করা হয় সেটা হচ্ছে স্যালাইন দেওয়া, নুন জল দেওয়া। সেই কাজটা করবার সময়ও আপনি দুবার সন্দেহের চোখে তাকাবেন স্বাস্থ্যকর্মীটির দিকে যে স্যালাইনটা বিষ কিনা, বিষ স্যালাইন দেওয়া হচ্ছে কিনা। ভাবুন, আমরা উন্নত হচ্ছি, কিন্তু এই সমস্ত কিছুর দায় তো মুখ্যমন্ত্রীকে দেওয়া যাবে না। সত্যিই তো, একটি কোম্পানিতে যদি চুরি হয়, এই কোম্পানিতে দুর্নীতি হয়, তাহলে কি কোম্পানির সিইওকে আমরা কোনো দায় দিই? এই ধরুন, একটি কোম্পানির নাম লিপস অ্যান্ড বাউন্স। লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির মাথা বা সিইও বা চেয়ারম্যান, তাকে কি আমরা অভিযুক্ত করব? না, আমরা কাকু, কালীঘাটের কাকু, এই কাকু, ওই কাকু, এই সমস্ত কিছু বলবো। ঠিক সেরকমই এক্ষেত্রেও স্বাস্থ্যমন্ত্রীকে কিছু বলা যাবে না, কিন্তু স্বাস্থ্যমন্ত্রী সমস্ত কিছু বলবেন। 2015 সালে, ভাবতে পারছেন, 2015 সালে সতর্ক করা হয়েছিল, কিচ্ছু করেননি। সেই প্রসঙ্গে আসবো, কিন্তু তার আগে দেখব মুখ্য সচিব আজ ঠিক কি বোঝালেন এবং বলির পাঁঠা আসলে কারা হলো। দেখি। এটা বোঝা যাচ্ছে যাদের করার কথা, যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার, যে প্রোটোকল একটা সার্জারিতে মানার প্রয়োজন আছে, এটা সেদিন মানা হয়নি। সিনিয়র ডক্টরস যাদের উপস্থিতি কামে ছিল, ম্যান্ডেটরি ছিল, ওরা ওখানে উপস্থিত না হয়ে যারা ট্রেনি ডক্টরস এই সব কাজ করেছেন, সেই জন্যই এটা একটা কেস অফ নেগলিজেন্স প্রুভ করা যাচ্ছে। যে টিম ওখানে কাজ করেছে, ঠিক মতো যদি কাজ করতো তাহলে এই শকিং ইনসিডেন্ট হতো না। ম্যানেজমেন্টের ক্ষেত্রে দেখার প্রয়োজন ছিল, ওদেরও আমরা মনে করছি কাজের গাফিলতি ছিল। এবার আমি আসি 2015 সালে। 2015 থেকে আজ 2025, 10 বছর। 10 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিচ্ছু করেনি। এই বিষ স্যালাইন আমার আপনার শরীরেও হয়তো গেছে, বা হয়তো আমার আপনার বাড়ির ছেলে বা মেয়ে, স্ত্রী বা বোন বা বন্ধু, তার মৃত্যুর কারণ হয়েছে এই বিষ স্যালাইন। আমি 2015 এই মুহূর্তে যে চিঠিটা আছে, 2015 সালে ডাক্তারবাবু সতর্ক করেছিলেন, ডক্টর উদয়ন মিত্র, আলিপুরদুয়ারের চিকিৎসক। আমার হাতে সেই চিঠি আছে, আমি সেটা প্লাজমাতেও দেখানোর জন্য বলবো। 2015 সালের 11ই জুন এই চিঠিটা আপনারা দেখতেই পাচ্ছেন আলিপুরদুয়ারে। উইথ ডিউ রেসপেক্ট, উই উড লাইক টু শেয়ার আওয়ার অবজারভেশন ওভার আ সিরিয়াস ম্যাটার রিলেটেড টু আওয়ার গাইনোকোলজি ডিপার্টমেন্ট। পাস্ট ফিউ মান্থস দেয়ার ওয়াজ সাডেন ইনক্রিজ in maternal mortality and morbidity following cesarean section, but this scenario was totally changed when reputed and branded medicine IV fluid RL were purchased from outside medicine shops. অর্থাৎ
বাংলা করলে দাঁড়ায় সুপারিনটেনডেন্ট সাহেব আলিপুরদুয়ার হাসপাতালের, আমরা সাধারণত যে স্যালাইনটা দেখতে পাচ্ছি সেই স্যালাইনটা দিলে আমরা দেখতে পাচ্ছি পেশেন্ট মারা যাচ্ছে বা তাদের অসুস্থ হওয়ার চান্সেস বেড়ে যাচ্ছে। আমরা ঠিক এই জায়গা থেকে অনুরোধ করব তদন্ত করে দেখা হোক, কারণ স্যালাইন যদি পেশেন্ট পার্টি বাইরে থেকে নিয়ে আসে তাহলে পেশেন্ট সুস্থ থাকছে, প্রসূতিরা সুস্থ থাকছে। এটা 2015 সালে এই কথা বলে চিঠি লিখে ডক্টর উদয়ন মিত্র স্বাস্থ্য ভবনের যারা মাথা রয়েছেন তাদেরকে জানিয়েছিলেন, এবং আমরা সাধারণত বাস্তবে দেখি যে অ্যাকশন নেওয়া হয় বা অন্তত একটা তদন্ত কমিটি বসানো হয়। মজার কথা 2015 সালে এই চিঠিটি লেখার পরে শোক অফ করা হয় ডক্টর উদয়ন মিত্রকে, এবং তাকে লিটারালি ডিরেক্টর অফ হেলথ সার্ভিস, সেক্রেটারি টু দ্য ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, উদয়ন মিত্র সহ স্পেশাল সেক্রেটারি সহ একাধিক লোক তারা নির্দিষ্টভাবে তাকে শোক অফ করে সরিয়ে দেন। এটা ওয়েব সিরিজে দেখা যায়। 10 বছর কেউ কথা রাখেনি, 10 বছর মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন তার হিসেব গুনতে হচ্ছে আমাদের। 10 বছর পর আজ রিপাবলিক বাংলা এক্সক্লুসিভলি ডক্টর উদয়ন মিত্র এই মুহূর্তে রয়েছেন। ডক্টর মিত্র, এই মুহূর্তে স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। আপনি 2015 সালে এই সতর্কবার্তা দিয়েছিলেন যে চিঠিটি এই মুহূর্তে ভাইরাল হয়েছে, এবং এই চিঠিটি এখন তো গোটা বাংলার সবচেয়ে বড় চিঠি, সবচেয়ে গুরুত্বপূর্ণ চিঠি হয়েছে। 10 বছর হয়ে গেল, কেউ পাত্তা দেয়নি। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, প্লিজ বলুন। হ্যাঁ, আমি ডক্টর উদয়ন মিত্র বলছি আলিপুরদুয়ার থেকে। বলুন। আপনি যে চিঠি কথা আপনি বলছেন এটা হলো 2015 সালে লেখার চিঠি। তো তার আগে আমি একটু ইনসিডেন্স বলে নিতে চাই। ও সময় এপ্রিল মাসে মে মাসে বেশ কিছু ম্যাটারনাল আমাদের মর্টালিটি ঘটে। যে কেসগুলো আমরা আজকে মেদিনীপুরে দেখতে পাচ্ছি সেই একই রকম কেস, এবং আমরা আমাদের অবজারভেশনে বুঝতে পেরেছি যে এই ঘটনাগুলো ঘটেছে কোনো একটা ওষুধের দ্বারা, সম্ভবত এই ঘটনাগুলো ঘটছে। এবং তারপরে আমাদের এই অবজারভেশনটা আমরা লোকাল অথরিটির কাছে শেয়ার করি, এবং তারা আমাদের সঙ্গে এগ্রি করে, এবং তারা বাইরে থেকে লোকাল রেপুটেড ব্র্যান্ডেড মেডিসিন ওনারা পারচেস করেন। কিছুদিন এটা চলে, তারপরে কোনো একটা অজ্ঞাত কারণে সে পারচেস যখন বন্ধ হয়ে যায় তখন আবার সে পুরনো ওষুধ ব্যবহার করতে হয়, এবং আলটিমেটলি আমাদের একই রকম অবস্থা আমাদের পড়তে হয়। এবং সেটাই আমরা আমাদের অবজারভেশন হিসাবে মে মাসে আমরা স্বাস্থ্য ভবন এবং আমাদের সুপারিনটেনডেন্ট সাহেবকে জানাই। পেশেন্টের অপারেশন করতে আমরা নিজেরা খুব টেনশনে থাকতাম, মানে কখন পেশেন্ট মারা যাবে, মানে খুব কন্ডিশন। শোনা যাচ্ছে? আমি শুনতে পাচ্ছি। আমি অবাক হচ্ছি, 2015 সালে আপনি এই কথাগুলো বললেন, কিন্তু তারপর আপনাকেই তো শোকজ করা হলো, আপনাকেই সরিয়ে দেওয়া হলো। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে একটা অ্যাকশনের তো একটা পাল্টা রিয়াকশন হয়। আমি তো চেয়েছিলাম যে মানুষরা সরকারি স্বাস্থ্য মতে এসে পরিষেবা পেয়ে ভালোভাবে বাড়ি যাক, কিন্তু তা কোনো কারো একটা স্বার্থ কারো আঘাত লেগেছিল যার জন্য তারা আমার স্টেপ নিয়েছিল। আপনি কি অনেকে বলছেন উত্তরবঙ্গ লবি, নর্থ বেঙ্গল লবি নাকি এই ফার্মাসিউটিক্যাল কোম্পানি বা যারা স্যালাইন দেয় তাদের সাথে বৃহৎ আকারে যুক্ত? এটা কি সত্যি এরকম একটা ভয়ঙ্কর বড় কোনো নেক্সাস কাজ করছে 10 বছর ধরে? এখন দেখুন, নর্থ বেঙ্গল লবি সাউথ নেই, সরকারি হসপিটাল দায়িত্ব সরকারকে নিতে হয়, পরিষ্কার কথা। এবং মানুষ, গরিব মানুষ আজকে চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে আসে। কেন আসে বলুন? তাদের কাছে কোনো সহায় সম্বল নেই বলে তো আসে, যেটা পরিষেবা পাবে। তাদের যে এই অবস্থা হয় তাদের যাবে কোথায় তারা? আর সবচেয়ে খারাপ অবস্থা হলো ডাক্তারদের, মানে তারা জেনে বুঝে শুনে এইসব খারাপ ইউজ করতে বাধ্য হচ্ছে, এবং আলটিমেটলি তারাই সরকারকে তাদের বলি পাঠা করছে, এবং আমাদের পেশেন্টরা মারা যাচ্ছে। এক যন্ত্রণার পরিস্থিতি একেবারে। আমাকে একটা কথা বলুন, এই রিঙ্গাল ল্যাক্টেট যে স্যালাইনটা এটা দিলে, মানে আপনি বলছেন হাসপাতালে যে সাপ্লাইগুলো আসতো সেই হাসপাতালের সাপ্লাইয়ের স্যালাইন দিলে পেশেন্ট মারা যাচ্ছিল, আর বাইরে থেকে স্যালাইন কিনে এনে যদি দেওয়া হতো তাহলে পেশেন্ট সুস্থ থাকছিল। একদম বাইরে থেকে, মানে বকলমে। তার মানে আপনি বলছেন ডাক্তারদেরকে পশ্চিমবঙ্গে বলতে হবে বাইরে থেকে ওষুধের দোকান থেকে বেশি দাম দিয়ে স্যালাইন কিনে নিয়ে আসো,
কারণ হাসপাতাল যে স্যালাইন দিচ্ছে এরপরে তো বলা হবে যে খাবারও কিনে নিয়ে আসো। না শুনুন, সেটা তো উপায় নেই। আপনি সরকারি যখন সেটাবে কাজ করছেন, ডাক্তারদের তখন হাত পা বাঁধা। আমি বলতে পারি না কোনো পেশেন্টকে তুমি বাইরে থেকে ওষুধ কিনে নিয়ে আসো, কিন্তু আমি বুঝতে পারছি যে এই ওষুধটা দিলে সে খারাপ হবে, সে কিন্তু তার তো উপায় নেই। আজকে ধরুন আমি ইমোশনালি কিছুটা ইনভলভ হয়ে হয়তো চিঠিটা লিখেছিলাম, হ্যাঁ, সেই সময় 10 বছর আগে। এই ঘটনা তো শুধুমাত্র আলিপুরে হয়নি, সর্বত্রই হয়েছে, কেউ চিঠি দেয়নি। তার মানে কি তারা বুঝে শুনে চেপে গেছে, একটা থ্রেট কালচার হয় যে আমাকে আবার সাসপেন্ড করবে, ট্রান্সফার করবে, এসব ঘটনাগুলো তো আছে। খুব গুরুত্বপূর্ণ কথা বললেন ডক্টর উদয়ন মিত্র। 10 বছর পর আজও একই পরিস্থিতি এবং কেউ ধরা পড়েনি, কেউ গ্রেপ্তার হয়নি। অনেক ধন্যবাদ ডক্টর উদয়ন মিত্র এই মুহূর্তে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমি এখান থেকেই ময়ূকের প্রশ্নগুলো নিয়ে আজ বিতর্ক শুরু করতে চাই। ময়ূকের যে 3টে প্রশ্ন আজ এই মুহূর্তে নিতে চাই ফুল ফ্রেমে এই মুহূর্তে। ময়ূকের প্রথম প্রশ্ন, সব দায় ডাক্তারদের সমস্ত দায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দায় নেই, স্বাস্থ্য সচিবের কোনো দায় নেই। দ্বিতীয় প্রশ্ন, শাকের করাতের পরিস্থিতি এই মুহূর্তে, মমতার বিরুদ্ধে কেন মামলা শুরু করা হবে না? মমতা বন্দ্যোপাধ্যায় কি কিচ্ছু জানতেন না, কোনো ফাইলে সই করেননি? তাহলে কেন মমতা বন্দ্যোপাধ্যায় এখনো স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আছেন? এবং 3 নম্বর প্রশ্ন এই মুহূর্তে, এরপরেও এই সরকার চলবে, এরপরেও বলা হবে যে আমরা তো বিশাল মেজরিটিতে এসছি, আমাদের সাথে মানুষ আছে। আরে মানুষ তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক, তারাও তো এবার ভয় পাবে হাসপাতালে গিয়ে স্যালাইন নিতে। স্যালাইনে যদি বিষ এবং তার পাশাপাশি ভেজাল যদি স্যালাইন থাকে, তাহলে সেই কোটি কোটি টাকা কারা মেনে নিয়ে চলে যাচ্ছে। এরপরে হয়তো ট্যাপের জল থেকে ভরে স্যালাইনের মতন ব্যবহার করা হবে। যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দেবো একদম সরাসরি। আমি প্রথমেই যারা রয়েছেন তাদের সাথে সেট 1-এ যাবো এবং দ্বিতীয়ত মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে কথাগুলো বলেছেন সেগুলো শোনাবো। এই মুহূর্তে আমাদের সাথে কৌস্তব বাগচি রয়েছেন, আইনজীবী, বিজেপি মুখপাত্র। কৌস্তব আজকেই মামলা লড়েছে এবং তার পাশাপাশি পেটিশনার ছিলেন। অপরদিকে রয়েছেন ডক্টর ফুয়াদ হালিম, চিকিৎসক, সিপিআইএম-এর নেতা। রয়েছেন সৌরভপ্রিয় দত্ত, রাজনৈতিক কর্মী। অপরদিকে রয়েছেন তথাগত দাস, আন্দোলনকারী চিকিৎসক, এবং আক্তার আলী এই মুহূর্তে ডেপুটি সুপার নন মেডিকেল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রত্যেকের কাছে যাব, কিন্তু প্রথম যে প্রতিক্রিয়া বা প্রথম যে অংশ শোনাতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরএমওরা ডিউটিতে ছিলেন না, কোনো সার্জারি পারফর্ম করেননি, অর্থাৎ গোটা দায়টা আরএমও বা ডাক্তারদের ওপর তিনি ছেড়ে দিয়ে দায় ছাড়লেন। শুনুন। যাদের কাছে মানুষের ভাগ্য নির্ধারিত হয়, যাদের হাতে সন্তানের জন্ম হয়, যারা সেদিন ওখানে দায়িত্বে ছিলেন মেদিনীপুরে, তারা কিন্তু তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন, তাহলে কিন্তু এই মাকে বাঁচানো যেত, সন্তানকেও বাঁচানো যেত। এটা খুব দুঃখজনক ঘটনা। তথাগত দাসের কাছে আমি একদম সরাসরি যাব। তথাগত দাস জুনিয়র চিকিৎসক, আন্দোলনকারী চিকিৎসক। তার মানে গোটাটা তোমাদের দায়, গোটাটা ডাক্তারদের দায়, সিনিয়র রেসিডেন্ট বা জুনিয়র ডাক্তারদের দায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দায় নেই? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দায় আছে কিনা সেটা আমি পরে আসছি। আমার কথাটা হচ্ছে, একটা মানে এই ঘটনা ঘটার পর তদন্ত চলছে, ডিপার্টমেন্টাল এনকোয়ারি চলছে, সব কিছু। উনি এইটা অ্যানাউন্স করতে পারলেন কি করে? কোনো রকম তদন্ত এখনও সম্পূর্ণ হলো না, তারপরে অ্যানাউন্স করে দিলেন। আমরা শুরুর দিন থেকে কিন্তু বলেছি ঘটনাটা ঘটেছে যে নিরপেক্ষভাবে, সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত দরকার। এবং এই যে বারবার করে দেখুন, ডাক্তারদের কাঠগড়ায় তুলে দিয়ে লোক খেপিয়ে দেওয়াটা ভীষণ সহজ। একজন ডাক্তারবাবু, তিনি সিনিয়র হন কি জুনিয়র হন, কি স্যালাইন চালানো হচ্ছে, রিঙ্গালেটেড কি চালানো হচ্ছে সেটা দেখেন না, সেটা তার কাজ নয়। এই যে বারবার করে দেখানো হচ্ছে না যে সেই দিন ডিউটিতে ছিলেন না বা এই কথাগুলো, আপনি যে পিজিটি বা পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি যারা আছেন, ন্যাশনাল মেডিকেল কমিশনের নির্দেশিকা রয়েছে যে এই যে 3 বছরের ট্রেনিং পিরিয়ড, এই ট্রেনিং পিরিয়ডে কী কী অপারেশন তিনি ইন্ডিপেন্ডেন্টলি পারফর্ম করেছেন সেটা লগবুকে জমা করতে হয়। তারপরে যখন কথাগুলো ওনারা বলছেন, অবশ্যই সুপারভিশন দরকার, কিন্তু এই যে একটা উনি কোনো তদন্ত হওয়ার আগে একটা কথা বলে দিলেন, এইভাবে লোক খেপিয়ে দিচ্ছেন, এই স্টান্টগুলো কিন্তু আলটিমেটলি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা যে করুণ অবস্থা সেটাকে বেআব্রু করে দিচ্ছে বারবার করে। আমি আপনাকে এখানে বসে বলছি, আপনি এক্ষুনি কোনো জেলার মেডিকেল কলেজ, কেন কলকাতা শহরে যে কোনো মেডিকেল কলেজ যান, সরকারি জায়গায় যান, আপনি এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের রিঙ্গালেটেড এখনও পাবেন। যে রিঙ্গালেটেড গত বছরের মার্চ মাসে কর্ণাটকে নিষিদ্ধ হয়েছে,
সেই রিঙ্গাল ল্যাক্টেট সেই কোম্পানি যেটা পশ্চিমবঙ্গের চোপড়ায় অবস্থিত, ওনাদের কাছে এত খবর থাকছে, কোন ডাক্তারবাবু প্রাইভেট প্র্যাকটিস করেন সেই খবর থাকছে, কিন্তু এই খবরটা থাকছে না যে পশ্চিমবঙ্গের একটা কোম্পানি এইরকম একটা বিষ স্যালাইন তৈরি করছে। তাহলে এই দায়টা কে নেবে? ঠিক ঠিক। এবং তার পাশাপাশি এখনো এই ফাঙ্গাসওয়ালা স্যালাইন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এগুলো আমাদের দায় না, কিন্তু এটাও কি ডাক্তারদের দায়? স্যালাইনের মধ্যে ফাঙ্গাস পাওয়া যাচ্ছে। আমি আবার বলছি, এই রিঙ্গাল ল্যাক্টেট নিয়ে অভিযোগ কিন্তু আজকে এত বড়ভাবে ঘটনাটা ঘটেছে, সামনে এসছে 10 বছর আগে। এই যে ডাক্তারবাবু যিনি বসেছিলেন 10 বছর আগে, আমি আপনাকে বলছি প্রত্যেক দিন কোনো না কোনো সরকারি হাসপাতালে মানে ঘটনা ঘটে, রিঙ্গাল ল্যাক্টেট চালানোর পর রিঙ্গাল আমরা বন্ধ করি, প্রয়োজনীয় ব্যবস্থা নিই, আবার হয়, এভাবে আমরা চালিয়ে যাই। রিঙ্গাল ল্যাক্টেটের বিকল্প স্যালাইন হতে পারে না, থিওরিটিক্যালি সেটা সম্ভব নয়, কিন্তু আমাদের বিকল্প ব্যবস্থা করতে হয়, কম্প্রোমাইজ করেই করতে হয়। আজকে একজন মা মারা গিয়েছেন, আজকে আমি শুনলাম যে শিশু ছিলেন, তার মানে শিশু মারা গিয়েছেন, তার জন্য এত কিছু সামনে আসছে। প্রত্যেক দিন এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা যে খাদের ধারে দাঁড়িয়ে আছে, প্রত্যেক দিন সেটা আমরা চোখের সামনে বুঝতে পারছি, অনুভব করছি, এবং আজকে এই ঘটনাটা ঘটেছে বলে সামনে এসছে। এবং শুধু তাই নয়, আমরা আজকে এটা নিয়ে টানা রিপাবলিক বাংলা কভারেজ করছে বলেও হয়তো আমাদের চোখে পড়েছে এটা প্রতিদিন যারা স্বাস্থ্যকর্মী তাদের সহ্য করতে হয়। যেরকম আজকে আমাদের প্রতিনিধি ভয়ঙ্করভাবে চমকে গেছে যে এত কিছু হচ্ছে, কিন্তু তারপরেও স্যালাইন, সেই স্যালাইন নিয়ে কারোর কিছু হেলদোল নেই। মানে আসলে তারা বুঝে গেছে যে মিডিয়া তো 3 দিন আছে, 4 দিন এই কভারেজ করবে, তারপরে হয়তো বাংলাদেশ দেখাবে, তারপরে হয়তো দেখাবে কলকাতা শহরে কোনো বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরে হয়তো দেখাবে উত্তরবঙ্গে কোনো একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে। মিডিয়া আমাদের ব্যাপারে সব সময় দেখাবে না, এক অসহায় পরিস্থিতি। একবার দেখাবো আমাদের প্রতিনিধি মেদিনীপুর হাসপাতালের যে স্যালাইনের যে বক্সগুলো আছে সেখানে কি পেল। বাইরের থেকে স্যালাইন কিনতে হয়েছিল, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে ফাঙ্গাস রয়েছে স্যালাইনে। এই সেই স্যালাইন, যে স্যালাইনের বোতল আমার হাতে রয়েছে, এখানে কিন্তু দেখা যাচ্ছে পরিষ্কার যে ফাঙ্গাস ভাসছে। কোথা থেকে কিনেছিলেন স্যালাইনটা? ওই হাসপাতালেরই ন্যায্য মূল্যের ওষুধ দোকান থেকে কিনা হয়েছে। কটা স্যালাইন কিনেছিলেন? কিনা হয়েছে মোট 6টা। এখন কি সমস্যা হচ্ছে? এখন সমস্যা হচ্ছে যে ম্যাডামরা ডাক্তার ম্যাডামরা এটা ফেরত দিয়েছে, হ্যাঁ, যে এটা চলবে নি, যে শ্যাওলা আছে ভিতরে চলবে নি, আর এটা ফেরত দিবেন না। কত টাকা নিয়েছিল দেখি, বিলটা দেখি। বিল আছে এখানে, এই হচ্ছে বিল। কোলে মেডিকেল এজেন্সি হাসপাতালের ভেতরের যে ন্যায্য মূল্যের ওষুধ দোকান, সেখান থেকে কিন্তু কেনা হয়েছিল। একটা কথা বলুন, এই যে স্যালাইন, এত বড় ভুলটা আপনারা করলেন কি করে? স্যালাইনে ফাঙ্গাস, লাইনটা আমরা দিইনি এতদিন। ফাঙ্গাস ছিল? হ্যাঁ, ফাঙ্গাস ছিল। তাহলে এই দায়টা কার? এই ভুলটা কার? ভুলটা আমারই হয়েছে। আমি যেহেতু আমি চিকচিকে যদি পলিথিনটা কেটে যদি আমি দেখতাম, তাহলে আমার এটা তাহলে দিতাম না। আজকে যদি রোগীর কিছু হতো তার দায় কে নিত? আপনি? কে নিত? সেটা আমার কপাল, যদি কিছু হলে আমার সেটা ভাগ্য। আপনার এখানে এত ওষুধ দেখা যাচ্ছে, ন্যায্য মূল্যের ওষুধ, আপনি বলছেন কপাল? সেটা ভুল, একটা মানুষ তো ভুল বশত হয়ে গেছে। এটা এই 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 গোটা বিষয় নিয়ে কি আদৌ তদন্ত হবে? এই কিন্তু প্রশ্নের মধ্যেই দাঁড়িয়ে রয়েছে। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। সবটা কপাল এবং ভাগ্যের ওপর ছেড়ে দিচ্ছি আমরা, কারণ কি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দায় নেবেন না, স্বাস্থ্য সচিব কোনো দায় নেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় উল্টে কি বলছেন, সিসিটিভি করিডোর অবধি আমরা লাগাতে পেরেছি, ভেতরে লাগাতে দেয় না অনেক। আরে সিসিটিভি দিয়ে কি রিঙ্গাল ল্যাক্টেট স্যালাইন সেটা ভেজাল না বিষ আছে এটা বোঝা যায় নাকি? বা এই ফাঙ্গাসগুলো, এগুলো কি সিসিটিভির কাজ শুধু? স্বাস্থ্যমন্ত্রী কি করবে? দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের অমোঘ ভাষণ। এবং অনেক জায়গায় আমি দুঃখের সাথে বলছি, অপারেশন থিয়েটারের গেটের আগেও সিসিটিভি লাগাতে দেওয়া হয় না। কেন হয় না? ভেতরেও থাকা উচিত বলে আমি মনে করি। যদি কোনো অবহেলার কেস থাকে, ইটস এ ক্রিমিনাল অফেন্স, সেক্ষেত্রে কেস টু কেস ভেরিফাই করা যেতে পারে, নট অল কেসেস। কিন্তু সিস্টেম থাকা উচিত এই সব ঘটনা ঘটবার পর। কিন্তু গেট পর্যন্ত কে যাচ্ছে, কে আসছে, কখন বেরোচ্ছে, কারা বেরোচ্ছে, কারা উটিতে যাচ্ছে, কতক্ষণ থাকছেন, সেগুলো দেখবার অধিকার নেই। আমি নারায়ণকে বলবো, হেলথ সেক্রেটারি অ্যান্ড সিএস কে, অল অপারেশন গেট পর্যন্ত সিসিটিভি ইমিডিয়েট লাগিয়ে দাও। কৌস্তব বাগচি, আজকেই আপনি মামলা লড়ে এসেছেন, একটা কথা বলতে পারেন যে সমস্ত কিছু আসলে দায় দায়িত্ব সব ডাক্তারদের বা একদম লোয়ার র্যাঙ্কের, মানে পুলিশের ক্ষেত্রেও সিভিক ভলেন্টিয়ার বা হোমগার্ড অবধি ম্যাক্সিমাম আমরা বলতে পারবো। মমতা বন্দ্যোপাধ্যায় অবধি আমরা প্রশ্ন তুলতে পারবো না, উনি কেন তদন্তের আওতায় আসবেন না সেটাও যেন জিজ্ঞেস করতে পারবো না, কেন?
মমতা বন্দ্যোপাধ্যায় বা তার যারা ভৃত্যরা আছে তাদের দিকে প্রশ্নের তুমি আঙুল তুলতে পারবে না, এটা আমরা বিগত বহু বছর ধরে জানি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এই গোটা ঘটনার পরম্পরা আমরা দেখছি, সেখানে সরকারের যা ভূমিকা, মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সরকারের যা ভূমিকা, সাধারণ মানুষের মনে অনেক কটা প্রশ্ন জাগছে। এখন যেমন ধরো এই ডাক্তারদের নিয়ে যা পারছে বলে যাচ্ছে। হ্যাঁ, এখানে আমি এই মামলাটি করার সময়, আমি এই মামলাটি যখন করি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, আমার সাথে ডক্টর বিশ্বপতি মুখার্জি ছিলেন, গাইনোকোলজি ডাক্তার, ওনার সাথে বেশ কিছু বিষয় নিয়ে আমার সাথে কথা হয়। তো উনি প্রথম আমাকে এই বিষয়টা, তখনও লাইমলাইটে আসেনি উদয়নবাবুর কথাটা, 2015 সালে তখন প্রথম উনি আমাকে এই কথাটা বললেন যে এরকম একটা ঘটনা ঘটেছিল। এবং তৎক্ষণাৎ সময় ওনাকে যখন ওই চিঠিটা করার পরেই ওনার এগেনস্টে ডিসিপ্লিনারি প্রসিডিং করে দেওয়া হলো। পরবর্তীকালে ডাক্তারবাবু মনে হয় চাকরি ছেড়ে দিয়ে প্রাইভেট প্র্যাকটিস করেন। তো এটা হচ্ছে একটা পরিস্থিতি। সেই সময় যদি সরকারের একটা সদর্থক ভূমিকা থাকতো আজকে এই জায়গাটা দেখতে হতো না। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে ওই ডক্টর মুখার্জি আমাকে বলছিলেন যে এরকম অনেক ক্ষেত্রে অনেক জায়গাতে ম্যাটার্নাল মর্টালিটি যেমন বেড়েছে, মানে অনেকে তৃণমূলের না অনেকে একটা খুব বোকার মতন প্রশ্ন করছে যে মাত্র 4 জন না 5 জন মারা গেল, আর কেন মরল না, শকুনের টাইপের একটা শকুন সুলভ প্রশ্ন, মানে আরও মরলে হয়তো ভালো হতো এই ধরনের। খুব খারাপ লাগছে আমার সেই প্রশ্নগুলো উত্তর দিতে। কিন্তু একটা জিনিস বোঝার বিষয়, আমি জানি না এখানে ফুয়াদ্দা আছে, ফুয়াদ্দা বিশেষজ্ঞ এই বিষয়ে, আমি তো বিশেষজ্ঞ নই, তবে যেইটুকুন পড়ে জানতে পেরেছি যে বিষয়গুলো, এটার দুটো এফেক্ট আছে। একটা শর্ট টার্ম ক্ষেত্রে, যেটা আজকে আমার মামলাটা যখন হচ্ছিল, তরুণ জ্যোতি তিওয়ারি সম্মানীয় আইনজীবী এই প্রশ্নটা ও করছিল, আমি ওর সাথে ডিসকাশন হচ্ছিল এটা নিয়ে, যারা শর্ট টার্ম আর একটা লং টার্ম। শর্ট টার্মে অনেক ক্ষেত্রে কী হয়, প্রেগনেন্ট মহিলাদের, যদিও আমি বারবার বলছি বিশেষজ্ঞ নই, যেটুকুন পড়ে জানতে পেরেছি বা বুঝতে পেরেছি, সেটা হচ্ছে ইমিউনিটিটা অনেক ক্ষেত্রে অনেকটা কম থাকে, সেই ক্ষেত্রে একটা এফেক্ট হতে পারে, মাইট বি। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে এই লং টার্ম এফেক্টসের ক্ষেত্রে ক্রনিক কিডনি ফেলিয়ার থেকে শুরু করে অনেক কিছু, যেমন ইমিডিয়েট যদি কিছু কারোর না হয়, সেটা বেশ কিছুটা পরে এই বিষয়গুলো হতে পারে। তো আমি এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলার পরে রাজ্যের বিরোধী দলনেতার সাথে কথা বলি যে আমি ওনারা পিল করবো, উনি বলেন গো অ্যাহেড। আমি এবং ডক্টর মুখার্জি এই পিলটা করি। আজকে হাইকোর্টে যখন মামলাটি ওঠে, হাইকোর্টে আমরা একটি কথা বলেছি, এই মুহূর্তে এই রাজ্যে কতজনকে এই স্যালাইনটা অ্যাডমিনিস্টার করা হয়েছে, কোন কোন সরকারি হাসপাতালে কতগুলো পেশেন্ট, নাম সহ এটা রিপোর্ট আকারে ফাইল করতে হবে। এবং সেটা যে কোনো কেউ নয়, ইট হ্যাজ টু বি আইদার পার্সন উইথ সিভিয়ার রেসপন্সিবিলিটি। তখন কোর্ট যেটা বলে যে চিফ সেক্রেটারিকে বলে যে হলফনামা আকারে এই রিপোর্টটা ফাইল করতে হবে যে পশ্চিমবঙ্গে কতজন পেশেন্টকে কোন কোন হসপিটালে এই আরএল স্যালাইনটা এদেরকে ইনজেক্ট করা হয়েছে, তাদেরকে দেওয়া হয়েছে, অ্যাডমিনিস্টার করা হয়েছে, এই বিষয়টা আসা দরকার। দ্বিতীয়ত হচ্ছে কম্পেনসেশনের ব্যাপার, কোর্ট আজকে বারবার করে বলেছে। দেখুন, কম্পেনসেশনের ব্যাপার কোর্ট বলেছে এবং অ্যাপ্রোপ্রিয়েটলি সেটা বলেছে, হেলায় ফেলায় করলে হবে না সেই কথাও কোর্ট বুঝিয়েছে। সাথে সাথে আমি বলি, এই কম্পেনসেশন রাজ্য সরকারের তরফে ঘোষণা করবার আগেই অত্যন্ত সদর্থক ভূমিকা দেখিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়। উনি যে মৃত যিনি প্রসূতি ছিলেন, ওনার বাড়িতে গেছেন এবং উনি সেই বাচ্চাটির আগামী দিনে যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব উনি নিয়েছেন, তার পড়াশোনা, তার আপব্রিঙ্গিং, সমস্ত কিছু। সরকারের যে ভূমিকা হওয়ার কথা ছিল, সেই ভূমিকাটা রাজ্যের বিরোধী দলনেতাকে নিতে হলো। আমি বলছি সার্বিকভাবে এই চিত্রে একটা জিনিস খুব স্পষ্ট, এখানে তো রাজ্য সরকারের ডাইরেক্ট ইনভলভমেন্টের কথা প্রথম থেকে তো কেউ বলছিল না। কোর্ট একদম প্রশ্নের মুখে এক্স্যাক্টলি পুট অন নোটিস, কোর্ট জিজ্ঞেস করেছে হ্যাভ ইউ পুট দিস কোম্পানি অন নোটিস। মানে আমার যেই বিষয়টা, সেটা হচ্ছে একটা প্রাইভেট কোম্পানি, তার যদি ম্যানুফ্যাকচারিংয়ে গন্ডগোল থাকে, যেটা বহু ক্ষেত্রে পাওয়া গেছে, এবং এটা শুধুমাত্র যে কর্ণাটক বলে না, বিভিন্ন রাজ্যে এদের বিরুদ্ধে কমপ্লেন্ট হয়েছে। তো এই কোম্পানির যারা ডিরেক্টর, আমি ওই বিষয়টায় পরে আসবো, শাসক দলের অনেক কেষ্টমিষ্টদের সাথে এদের জড়িত, এবং এখানে একটা কাটমানির প্রসঙ্গ সরকারি দলের, শাসক দলের কাছে পৌঁছা, সেই বিষয়গুলো আমি পরে আসবো। কিন্তু আমি বলছি সরকারের তো এই বিষয়টা নিজেদের ঘাড়ে বন্দুকটা নেওয়া দরকার ছিল না। আলটিমেটলি সরকার নিজের ঘাড়ে বিষয়টাকে কেন নিয়ে নিচ্ছে? কোথায় সরকারের কোথায় আপত্তি যদি এই যে প্রাইভেট কোম্পানি, সেই কোম্পানির ধরুন যদি মালিকরা বা ডিরেক্টররা যদি জেলে যায়, সরকারের তো কোনো অসুবিধা থাকার কথা না। কিন্তু এই যে এতগুলো মানুষের যে জীবন নিয়ে ছিনিবিনি খেলা, এটা বোধহয় ঠিক হলো না। ময়ূক, আমি তোমাকে শুধু একটা কথাই বলছি, সরকার এই বিষয়গুলো সম্পর্কে অবহিত। আমি বলছি সব জানি। তুমি মমতা বন্দ্যোপাধ্যায় বা তার ভাইপোকে কোনোদিন দেখেছো কোনো সরকারি হাসপাতালে গিয়ে আরএল স্যালাইন নিতে? ও ভাইপোতে এতবার চিকিৎসা করে, কোনো সরকারি হাসপাতালে যায়? মমতা বন্দ্যোপাধ্যায় এই মেদিনীপুর জেলাতেই, ওটা ছিল পূর্ব মেদিনীপুর আর এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর, পায়ে লেগেছিল, কলকাতায় চলে এসেছে তৎক্ষণাৎ। আর গরিব মানুষ তো, গিনিপিগ, 3 দিন লাগলো গ্রিন করিডোর করে আনার জন্য।
আমি বলছি এটাই এই বাংলায় মানুষের জীবনের দাম তৃণমূল সরকার। আমি ফুয়াদদাকে ঠিক এই জায়গাতেই জিজ্ঞেস করবো যে কাকে লোকাতে চাইছেন, মানে কাকে শিল্ড করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? একদম নির্দিষ্টভাবে জুনিয়র ডাক্তারদের, আমি বুঝতে পারছি জুনিয়র ডাক্তারদের প্রতি হয়তো একটা গ্রাজ থাকবে রাজ্য সরকারের, কিন্তু শিলটা কাকে করতে চাইছেন? এখানেও কি কোনো কাটমানি, কোনো লবি, কোনো নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গলের কোনো গোষ্ঠী এরকম কিছু জড়িত থাকতে পারে? দেখো ময়ূক, সিসিটিভি ছাড়া ইতিমধ্যে যে তথ্যগুলো আমাদের সামনে পরিবেশিত হয়ে গেছে এবং যেই তথ্যগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের টেবিলে হাজির রয়েছে, সেই তথ্যর ভিত্তিতে আমি আমার কথা বলবো। 4, 5, 6 ডিসেম্বর সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের তরফ থেকে অফিসার, রাজ্য হচ্ছে ড্রাগ কন্ট্রোল অফিসার শিলিগুড়ি অফিস থেকে তারা, এবং কর্ণাটক থেকে 6 জন আসা অ্যাসিস্ট্যান্ট ড্রাগ কন্ট্রোলাররা এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল ইউনিটের তদারকি ইন্সপেকশন করে 3 দিন ধরে, এবং 3 দিন ধরে আর একটা রিপোর্ট দেয়, যে রিপোর্টের ভিত্তিতে 10ই ডিসেম্বর ফার্দার প্রোডাকশন বন্ধ করে দেওয়ার অর্ডার আসে। তারা ইন্সপেকশনে কি পেয়েছে? ফাঙ্গাসের প্রশ্ন আপনি উত্থাপন করেছেন, আমি জাস্ট 2টো লাইন ওই রিপোর্ট থেকে পড়ে দিচ্ছি। সে লাইন বলছে, after verification of settled petri plate kept in the incubator at temperature of 32.5 degrees centigrade Celsius, it is kept for 48 hours for bacterial count only and not for fungal count. এই যে ফাঙ্গাস কথাটা বললেন, এই ফ্যাক্টরিতে সমস্ত স্যালাইন যেটা তৈরি হতো, বিশেষ করে রিঙ্গার ল্যাকটেট, তাতে এরা খুঁজে পেয়েছে যে ফাঙ্গাস হচ্ছে তদারকি করার কোনো ব্যবস্থা ছিল না। এক। দ্বিতীয় কথা তোমাকে বলি, যে তুমি যদি হচ্ছে কোম্পানির হচ্ছে কমপ্লেন রেজিস্টারটা দেখো, সেই কমপ্লেন রেজিস্টার এই টিমটা হচ্ছে খুঁজেছে যে কমপ্লেনগুলো কোম্পানির কাছে সরাসরি আসছে, সেই মার্কেট কমপ্লেন রেজিস্টার provided by the firm found that a total of 27 market complaints received, 27টা কমপ্লেন্ট ওরা পেয়েছে। এই 27টা কমপ্লেনের মধ্যে 26টা কমপ্লেন্ট এসছে 10/6/2023 সালের পরে, এবং এর বিনিময়তে হচ্ছে তার হচ্ছে স্যাম্পেল টেস্ট হয়েছে 16টা, এবং 16টা স্যাম্পেলের মধ্যে NSQ মানে নট স্ট্যান্ডার্ড কোয়ালিটি 16টা এসছে। ভাবো, 16টা হচ্ছে টেস্ট ফেল করেছে এই কোম্পানির বিভিন্ন স্যাম্পেল, গোটা হচ্ছে জুন মাস 2023 থেকে, এবং সেটা হচ্ছে কোম্পানির কাছে নথিভুক্ত আছে। আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে রাজ্যের যে স্বাস্থ্য দপ্তর, যার হচ্ছে ড্রাগ ইন্সপেক্টর, যার নির্দেশিকার শক্তি হিসেবে, পরিচালক শক্তি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় আছে, ওদেরকে এই কোম্পানিতে প্রতি মাসে একবার ইন্সপেকশন করার কথা। ওরা হচ্ছে মার্কেট কমপ্লেন রেজিস্টারটা দেখবে যে এই স্যাম্পেলটাতে গেছে ল্যাবরেটরি, তার হচ্ছে নন স্ট্যান্ডার্ড যে কোয়ালিটি এসছে সেটা হচ্ছে নথিভুক্ত করবে, তারা পদক্ষেপ গ্রহণ করবে। আমি বলছি সিসিটিভি ক্যামেরা বাদ দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যদি নিজের দপ্তরে এই অংশটা কি করলো, 16 মাস ধরে, 18 মাস ধরে যখন বিষাক্তক স্যালাইন তৈরি হচ্ছে এবং পরপর হচ্ছে রিপোর্ট চলে আসছে, সেই রিপোর্টটা কোম্পানি রেজিস্টারের মধ্যে আছে, যখন এইটা বলছেন, আমি সৌরভপ্রিয়দাকে আমি অবশ্যই, যেভাবে আমরা প্রত্যেকে এক এক করে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এটা বলেছেন, একদম নির্দিষ্টভাবে ক্যাটাগরিক্যালি বলেছেন, ওষুধ তখনই আমরা ব্যবহার করি যখন ইউনিয়ন ল্যাব থেকে সেটা পাস করে আসে, যেগুলো পাস করে না সেগুলো আমরা ব্যবহারই করি না। এটা একদম ক্ল্যারিফাই করেছেন। আমি বলে দিচ্ছি সেই তদারকি কোম্পানিটা কি বলছে, লাইনটা শোনো। এই যে কথাটা বলছে, আউট অফ দি 16 স্যাম্পলস ডিক্লেয়ার্ড NSQ with reference to sterility, which is the major concern. However, later on 5 samples declared is of standard quality in form 02 by CDL Kolkata. তারপরে কি বলছে? সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরির প্রতিনিধিরা, কর্ণাটকের প্রতিনিধিরা এবং রাজ্যের প্রতিনিধি একসাথে থেকে রিপোর্ট তৈরি করেছে। তার পরের লাইনটা মারাত্মক। As informed by the firm, they have already adduced evidence in contravention of government analyst report and 2 yet to adduce. Contravention মানে গভর্নমেন্ট ল্যাবরেটরি বলে দিয়েছে নট স্ট্যান্ডার্ড কোয়ালিটি আছে, তার সত্ত্বেও অন্য ল্যাবরেটরি থেকে টেস্ট করে সেটাই ব্যাচটাকে পাস করার হচ্ছে পদক্ষেপ এই কোম্পানি গ্রহণ করেছে। রাজ্য সরকারের লোকজন কোথায় ছিল? রাজ্য হচ্ছে ড্রাগ ইন্সপেক্টর কোথায় ছিলেন যখন এই দুটো হচ্ছে বিতর্কিত রিপোর্ট, একে পরস্পর বিরোধী রিপোর্টের ভিত্তিতে গোটা পশ্চিমবাংলা, গোটা ভারতবর্ষের মধ্যে বিষাক্তক স্যালাইন হচ্ছে বিতরণ করেছে? মুখ্যমন্ত্রীকে উত্তর দিতে হবে, কিন্তু উনার হচ্ছে দপ্তর কোথায় ছিল, কিন্তু উনার হচ্ছে ইন্সপেক্টর কোথায় ছিল? মুখ্যমন্ত্রী তো অন্য কথা বলছেন। আমি নির্দিষ্টভাবে 3 নম্বর যে বাইট, সেটা আমি শোনানোর জন্য বলবো, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যাদের সার্জারি করার কথা তারা উপস্থিত ছিল না, সিনিয়র ডক্টররা ছিলেন না। এখানে একটা কথা আমি বলবো,
সেটা হচ্ছে সিনিয়র ডক্টর না থাকলে কি করে কাজ হবে? না, মুখ্যমন্ত্রী বারবার করে এই যে কথাগুলো বলছে, ধরো তোমাকে আমি গলা অবধি বিষ খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে 3-4 জন ডাক্তারকে গিয়ে ভালো ভালো ডাক্তার দিয়ে বললাম বাঁচাও, বাট এমন একটা সিচুয়েশনে মানুষ বাঁচবে কী করে? এবার তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। আমি এই মামলাটি করার সময় কয়েকটা, আমি জানি না এখানে ফুয়াদ্দা আছে, ফুয়াদ্দা ভালো বলতে পারবে এই বিষয়টা। এখানে আমি দেখছিলাম ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের ওদের একটা মেমো সেপ্টেম্বর মাসে, সেখানে একটা জায়গায় পড়ছিলাম যে MSMCH students shall mandatorily enter details of surgical procedures assisted or done independently. আমি বলছি যে কি কি করতে হয় সেগুলো বলে লিখে দিতে হবে, মানে সেটা অ্যাবসলিউটলি, মানে এটা কিন্তু যে বিষয়টা বলছে এটা আইন বিরুদ্ধও নয়। যে কথাটা সরকার এমফাসিস করতে চেষ্টা করছে বারবার করে, দেখো তুমি রাইটলি বলছিলে একটা রাগের ব্যাপার তো আছেই, তো সেই জায়গাটা থেকে আলটিমেটলি কোথাও যে আমরা যে বারবার করে রেসপন্সিবিলিটি ফিক্স করার কথা বলছি, সরকার মনে হয় এই মামলাটা তো 30 তারিখে আছে, তার আগে তড়িঘড়ি মানে আমরা না কিছু করেছি এটা দেখানোর জন্য, যেন তেন প্রকারেণ মানে যেকে তাকে পারলো একটা ধরে গুছিয়ে দেওয়ার মতন এটা বোঝানোর চেষ্টা করছে। কিন্তু বারংবার করে একটা কথা, সেটা সরকারের স্ট্যান্ড থেকে, যেমন আমি তোমাকে বলছি ময়ূক, তুমি প্রথমে ফলো করো যখন ঘটনাটা লাইমলাইটে আসেনি সেইভাবে, প্রথমে রাজ্যের বিরোধী দলের নেতা একটা এক্স হ্যান্ডেলে পোস্ট করলো, এই ঘটনার কথা লেখা হলো, তৎক্ষণাৎ সমস্ত CMOH এবং সমস্ত স্বাস্থ্য আধিকারিকদের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো হলো কোথায় কত স্টক আছে ইমিডিয়েটলি বলতে। আমি বলছি একটা ওষুধ যেটার ম্যানুফ্যাকচারিং বন্ধ করে দেয়, এবং ইটসেলফ ওই নোটিফিকেশনটা খুব বেগ, তুমি কেনই বা ম্যানুফ্যাকচারিং বন্ধ করতে বলছো? ওই সময়টা আজকে হাইকোর্ট যেটা রাইটলি প্রশ্ন করেছে যে তোমার জানুয়ারি অবধি এই জানুয়ারি অবধি তুমি কেন এত সময় ওয়েট করলে, তুমি কটা মানুষের মৃত্যু। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো কি বলেছেন একবার শুনি। পরপর দুটো বাইটে আমি পিসিআরকে বলবো শোনানোর জন্য, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একদম সরাসরি বলছেন সিনিয়র ডাক্তাররা ছিলেন না, জুনিয়র ডাক্তাররা ছিলেন, কেন থাকবেন? মানে কোনো জায়গাতে হঠাৎ করে আমার ক্যামেরা বন্ধ হয়ে গেলে এটা কি ক্যামেরা পার্সনের শুধু দায়, না পিসিআর এর দায়, ডিরেক্টরের দায়, ময়ূকের দায়? ভাগ্য ভালো, তাও নিজে বলেনি আমি অপারেশনটা করলে ভালো, তো সবই তো পারে না। আমি শোনাই একবার। এই নেগলিজেন্স যারা করেছে, ডিউটি থাকা সত্ত্বেও ডিউটি পালন করেননি যারা ট্রেনি, তাদের হাতে সিজারিয়ান ছেড়ে দিয়েছেন যারা, একজন তো শোনা গেছে তিনি ওখান থেকে বসে আরো 3টে অপারেশন নাকি করেছে। বালিচকে একটা জায়গাতে করেছে প্রায় 30-40 কিলোমিটার মিদনাপুর টাউন থেকে বালিচক, ওটা ডেবরা বালিচক আপনারা জানেন, সেখানে করেছে, রেজিস্টারের নাম পাওয়া গেছে, যার দায়িত্ব ছিল। একজন দর্শক বলছেন স্যালাইনের মাথা থেকে লেজ পর্যন্ত তদন্ত হওয়া দরকার। আমরা শুধু বলছি স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে তদন্ত হওয়া দরকার, কারণ স্বাস্থ্যমন্ত্রী আজ নবান্নে বসে যে মিথ্যাচারটি করলেন, আমি জানি না এরপরে আমি কি বলবো, আক্তার আলীর কাছে আমি যাব, কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে স্যালাইনের কথা বলা হচ্ছে সেটা বিভিন্ন রাজ্যে সেই স্যালাইন নাকি চলছে, সেই স্যালাইন নাকি ব্যবহার করা হচ্ছে। আর কর্ণাটক কি দেশের বাইরে? কর্ণাটক, ত্রিপুরায় বিভিন্ন জায়গাতে যে স্যালাইনগুলো ব্যান করার কথা বলা হচ্ছে সেগুলো কোথা থেকে হচ্ছে একবার শুনবো। এই যে স্যালাইনের কথা আপনারা বলছেন, অনেক স্টেটে এখনো চলছে, খোঁজ নিন, তারা কিন্তু এটা ব্যবহার করছে। এর মধ্যে অন্য কোনো কাহিনী থাকতে পারে, আমি এর মধ্যে যাব না, আমরা বন্ধ করে দিয়েছি। আমরা ভালো করে এটাকে রিটেস্ট করব, আর যদি অল্টারনেটিভ ভালো কিছু অ্যাভেলেবেল হয় সেটাকে দেখতে বলবো। আক্তার আলীর কাছে যাব। আক্তার আলী, আসলে ব্যাপারটা কি বলুন তো, মানে ফান্ডাটা কি? আপনি এতদিন ধরে এই প্রক্রিয়ারমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছুর সাথে যুক্ত। হ্যাঁ, আমি তিনটাই বিষয়টা বলবো। প্রথমে আমাদের এই স্টেটে কি সিস্টেম জানেন তো, আপনি অন্যায় বা কোনো জিনিসের বিরুদ্ধে যখন প্রোটেস্ট করেন, যখন আওয়াজ তোলেন, তখন কি জিনিসটা ফ্যাক্ট ফাইন্ডিং কেউ দেখার চেষ্টা করে না, যে প্রতিবাদ করছে তাকেই টার্গেট করা হয়। যেরকম ডক্টর আসফাকুল্লাহ নায়ারকে আজকে টার্গেট করে ওর বাড়িতে লোক পাঠানো হলো। তার মানে এখানকার স্ট্র্যাটেজিটা কি? আপনি আওয়াজ তুললেন, আপনি হুইসেল ব্লোয়ার হলেন, আপনাকেই সাইলেন্ট করে দিল। কিন্তু এইটা দরকার কি ফ্যাক্টস আছে, আপনি কি বলতে চাইছেন, তাহলে এত বড় পর ঘটনা হতো না। 2 নম্বর হচ্ছে এই যে প্রকিউরমেন্ট থেকে নিয়ে সাপ্লাই চেইন,
ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন বড় বাল্ক প্রকিউরমেন্ট করে, সেন্ট্রাল মেডিকেল স্টোর। আপনার মুখটা কেটে যাচ্ছে, আপনি একটু মোবাইলটাকে যদি পেছনে নিয়ে যান, একটু মোবাইলটাকে পেছনে নিয়ে যান, আপনাকে পুরো দেখা যাচ্ছে না, দর্শক দেখতে পাচ্ছেন আপনাকে পুরো। একটু হ্যাঁ বলুন। ঠিক আছে, আমার কথা আপনি শুনুন। হ্যাঁ, ডাইরেক্টর, ডেপুটি ডাইরেক্টর, তারপরে ড্রাগ কন্ট্রোলার, তারপরে সিএমএস লেভেল, তারপরে ডিআরএস, তারপরে জেল মেডিকেল সেখানে স্টোর কিপার, পান্তরপাতি আছে, স্টোরেজ সিস্টেম, তার মানে টপ টু বটম সবাইকে শাস্তি দেওয়া উচিত। যদি শাস্তি না দিতে পারে তাহলে এই যে বাঘাযতীনের বিল্ডিংটা পড়ে গেল, সেখানে মেয়রকে অ্যারেস্ট করা হলো না কেন? সেখানে কাউন্সিলর চেয়ারম্যানকে অ্যারেস্ট করা, তার মানে আপনি যা করছেন জিনিসটাকে ঘুরিয়ে ডাইলুট করে দেওয়া হচ্ছে। আসলে যাদের ইনভলভমেন্ট, ম্যানুফ্যাকচারার ইনভলভমেন্ট, ফ্যাক্টরি ইনভলভমেন্ট, ডিস্ট্রিবিউটার ইনভলভমেন্ট, কোয়ালিটি কন্ট্রোল, ডিস্ট্রিক্টে জানেন তো কোয়ালিটি কন্ট্রোলের লোক আছে প্রত্যেকটা মেডিকেল কলেজে। সে কোয়ালিটি কন্ট্রোলের লোক কি করছিল, সে এখন কি করছিল তাকে তো জিজ্ঞেস করা হয়নি তুমি কি কোয়ালিটি চেক করেছো, ফাঙ্গাস আছে কিনা দেখেছো। মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট আছে, ব্যাকটেরিয়াল কালচার, ফাঙ্গাল কালচার হয়। তার মানে হচ্ছে পুরো সিস্টেমটাকে ঘুরিয়ে অন্যদিকে মানে মানুষকে ডাইভার্ট করা। আমি আপনার কাছে আসছি আবার। আমি অনেকক্ষণ ধরে সৌরভপ্রিয় বাবু বসে রয়েছেন, আমি অ্যাপ্রিসিয়েট করছি। সৌরভপ্রিয় বাবু পুরোটা শুনেছেন, সৌরভপ্রিয় বাবু পুরোটা আপনাকে আমি বলার সুযোগ দিচ্ছি। কিন্তু একটা জিনিস সৌরভপ্রিয়দা, এটা বোধহয় খুব ইনডিসেন্ট, মানে আপনার বাড়ির লোকও যদি আজ এরমভাবে ভর্তি হতো, মানে তৃণমূল করছে, এই রিঙ্গাল ল্যাক্টেট যে স্যালাইনটা সেটা তো বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম দেখে আসে না। শরীরে প্রসূতির ভেতরে ঢুকলে যে ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সেটা তৃণমূল বাড়িতেও হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে তো আপনাদের বলা উচিত যে দিদি হয়তো আপনার ওয়ার্কলোড বেশি, আপনি অন্য কাউকে দিয়ে দিন, আমাকে দিয়ে দিন, দরকার হলে মানে সৌরভপ্রিয় বাবুকে দিয়ে দিন, কোনো একটা তো সলিউশন আপনারাই ঠিক করুন। আপনারা এত ভোটে জিতে এসেছেন। একটুখানি আনইন্টারাপ্টেড বলতে বলো প্লিজ বলো। প্রথম কথা হচ্ছে যে আক্তার আলী যে স্যার আছেন, ইনি ডাক্তারবাবু, না ডাক্তার মানে নন মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, ওনাকে আমার মনে হয়েছে উনি রাজনৈতিক মদতপুষ্ট হয়ে কথাবার্তা বলছেন, ওনার ভাষাতে এবং কথাবার্তায় এটা পরিষ্কার। তাই ওনার বক্তব্য নিয়ে কোনো কথা বলবো না, এবং ওনাকে যদি সাসপেন্ড করা হয়ে থাকে, শোকজ করা হয়েছে, বেশ করেছে এখন মনে হচ্ছে। আবার দুই, এখানে যারা আমরা বসে আছি, তুমি বসে আছো, কৌস্তব আছে, ডাক্তারবাবু আছেন, এখানে ফুয়াদ্দা দীর্ঘদিন ধরে তিনি ডাক্তারি করেছেন, যথেষ্ট ভদ্রলোক, এবং এখানে জুনিয়র ডাক্তার বসে আছে। এখানে একটা বয়ান জমা দাও যে আমাদের বাড়িতে মা, ভাই, বোন কারোর যদি কখনো কারোর প্রসব করতে যায় কোনো হাসপাতালে, সরকারি বা বেসরকারি, সেখানে আমরা কোনো সিনিয়র ডাক্তার না, আমরা এই ট্রেনি ডাক্তার এবং এই জুনিয়র ডাক্তার, এই পিজিটি ডাক্তার দিয়ে আমরা আমাদের পরিবারের কারোর প্রসব করাবো। হিম্মত আছে কারোর বলার এই কথাটা? হিম্মত আছে যে আমি যেখানে শিখছি, তুমি রিঙ্গাল ল্যাক্টেট দেবে, তোমার সময় বলিনি, বলতে দাও আমাকে, বলতে দাও, আমি উত্তর দেব তোমার কথা, আমি উত্তর দেব, আমি তোমার কথা উত্তর দেব। আগে এটা বলো, আগে তুমি এটা বলো, আমি ওটাই পড়ে যাচ্ছি, আমি ওটা। আচ্ছা 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 শুনুন প্লিজ কন্ট্রোল। না কিন্তু এটাও না 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 সৌরভদা, এটাও তো আমি যে সৌরভদা এটাও তো ঠিক। সৌরভদা আজকে এভাবে ডিফেন্ড করার থেকে, না 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 এভাবে ডিফেন্ড করার থেকে সিনিয়র ডাক্তার দরকার নেই, সব জুনিয়ররা তাই তো করছে, তারাই তো করছে, জুনিয়র ডাক্তাররাই তো কাজটা করছে। তথাগতরা বলতে পারবে, বলুন না বলুন। আচ্ছা তথাগত বলে বিয়ে করার পরে আমার বউয়ের প্রসব একজন জুনিয়র ডাক্তার হচ্ছে, আপনারা রিক্রুটমেন্ট করছেন না, সিনিয়র ডাক্তার দরকার নেই, সেটাই হচ্ছে দাদা। আচ্ছা তুমি কটা হসপিটালের ওটির ভেতরে অপারেশন দেখেছো? না ভেতরে আমি ডাক্তার, তুমি না আমি তোমাকে বলতে, আমি বলতে দাও ট্রেনিংদের। না আমি তথাগত জুনিয়র ডাক্তার তথাগত অনেকক্ষণ বলেছে, অনেকবার বলেছে। আরে আপনি মিথ্যা বলছেন না সত্যি, সেটা তো জানতে হবে। আমার কথা হচ্ছে পয়েন্ট এই জায়গাটায়, সেদিনকে যে সিনিয়রদের দায়িত্ব ছিল, যে আরএম ওদের দায়িত্ব ছিল, আমি যদি ধরেও নিই আরএল বা স্যালাইনে প্রবলেম আছে কি নেই এটা পরের বিষয়। প্রবলেম তো আছে, কি বলছেন? একটা কথা মমতা বন্দ্যোপাধ্যায় কি চোখে দেখে বলতে পারবে নাকি স্যালাইনে বিষ আছে না নেই? বলতে দাও। মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলেছে যে আমরা ওটাকে আপাতত ব্যান করেছি, রিটেস্টেড করব, এই লাইনটাও বলেছে, ওটা রিটেস্টেড হবে, এই লাইনটা তোমরা দেখাওনি। আচ্ছা আমার কাছে কথা দাঁড়াও, যুক্তিগুলো সবাই বলেছে 2015 থেকে 2025 সাল পর্যন্ত রাজনৈতিক মদতপুষ্ট এই আক্তার আলী ডাক্তার
আপনি এত বছর জানতেন যে ওই স্যালাইনের প্রবলেম আছে, আপনি ড্রাগ কন্ট্রোল অফ ইন্ডিয়া বা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, রাষ্ট্রপতির কাছে কেন চিঠি করেননি বা কেন আপনি কেন জনস্বার্থ মামলা করেন? জুনিয়র ডাক্তার সবার বক্তব্য পরে এসে আপনার মনে হচ্ছে যে আপনার উপর প্রতিবাদ করার জন্য আপনাকে শাস্তি দেওয়া হয়েছে, তাহলে আপনি মানুষের জন্য কি কাজ করেছেন? তৃতীয়, সেন্ট্রাল গভর্নমেন্ট বলেনি, তৃতীয়ত সেন্ট্রাল গভর্নমেন্ট এখনো এই স্যালাইন আসামে, আমি বলছি আসামে চলছে, উড়িষ্যায় চলছে, আসাম উড়িষ্যায় এই স্যালাইন চলছে কেন? সেন্ট্রাল গভর্নমেন্ট জবাব দিক, কেন সেন্ট্রাল গভর্নমেন্ট এই কোম্পানিকে? আচ্ছা আমি দুজনকেই থামাচ্ছি, আমার সময় একদম সীমিত বলে বেশ। না মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দোষ নেই, না আরে রেগে যাবেন না, আরে রাখবেন না, প্রাইভেট আরে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দোষই নেই। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকুন, ঠিক আছে বাবা, আরে বাবা বলবো না, মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু বলবো না, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দোষ নেই। না দোষ জুনিয়র ডাক্তারদের, দোষ সিভিক ভলেন্টিয়ারদের, দোষ ময়ূক রঞ্জন ঘোষের, মমতা ব্যানার্জির কোনো দোষ নেই। দোষ আমার আমি বলছি তো আমার দোষ একদম। আমি মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী না। বেশ বুঝলাম। আমি তথাগতর কাছে যাব, কিন্তু তথাগত যাওয়ার আগে কুছ তো কারবারে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জুনিয়র ডাক্তারদের প্রতি সদয় নন মনে হয়। জুনিয়র ডাক্তারদের নিয়ে আজ উনি যা মন্তব্য করলেন সেটা একবার শুনুন। সৌরভদা শুনুন, জুনিয়র ডাক্তাররা নাকি অ্যাক্সিডেন্ট, আরে শুনে নিন, হ্যাঁ একদম অ্যাক্সিডেন্ট পেশেন্ট যখন হাসপাতালে আসে, ট্রমা সেন্টারে আসে, তখন নাকি জুনিয়র ডাক্তাররা অনেক সময় না দেখেই মৃত ঘোষণা করে। এটা একটা ভয়ঙ্কর স্টেটমেন্ট, আমি শোনাবো, তারপর আমি তথাগতর এবং ফুয়াদ্দার স্টেটমেন্ট নিয়ে শেষ করব। শুনি। অনেক সময় আমি দেখেছি একটা অ্যাক্সিডেন্ট কেস গেল, প্রথমে জুনিয়ররা দেখে বলে দেয় মারা গেছে, নিয়ে চলে যায়। তাকে তো আমি চেষ্টা করবো অ্যাটলিস্ট যদি কোনোভাবে বাঁচানো যায়, তাকে লাইফ সাপোর্ট দেবো, তাকে আমি আইসিসিউতে নিয়ে যাব, তার পরিবারটা তো দেখবে যে তার অ্যাটলিস্ট চেষ্টা করা হয়েছে। অনেক কেস তো এরকমও আছে যে কোমায় চলে যাওয়ার পরেও ফিরে এসছে। কাজে পত্রপাঠ বিদায় দেওয়াটা আমাদের কাজ নয়। আমার হাতে ঠিক 2 মিনিট সময় আছে, খুব সিরিয়াস জায়গায় তথাগত, এটা কিন্তু খুব বড়, খুব গভীর একটা অ্যালিগেশন। জুনিয়র ডাক্তাররা পেশেন্টকে তার মানে প্রপারলি দেখছেন, এবং এমন একটা জায়গাতে উনি হার্ট করলেন, অর্থাৎ অ্যাক্সিডেন্টের কেসে জুনিয়র ডাক্তাররা আগেই মৃত ঘোষণা করে দিচ্ছে। ভয়ঙ্কর স্টেটমেন্ট এটা। দেখুন, সবার জন্য তো বয়ানের সই করা হলো কেন এটা বলো, বয়ানের সইটা কেন বলো? এই কেসে বয়ানের সই হয় না, উত্তর দিতে হবে। বয়ানের সই হলো কেন? চিৎকার করো না। 20 স্যালাইন পাওয়ার পর মরণাপন্ন অবস্থায় হেলে উনি সেন্টার অফ এক্সেলেন্স স্কিমে যেতে পারছেন, আর শাসক দলের নেতা বীরভূম থেকে বেরোচ্ছেন, উডবাউন ওয়ার্ডে বেড বুক হয়ে যাচ্ছে। ইয়ার কি হচ্ছে এটা? আরে ভাই তুমি আমরা জুনিয়র ডাক্তার হিসেবে বলছি, শুনুন, আপনার সরকার যে গর্ব করে বলে যে প্রসূতি এবং শিশু কেয়ারের ক্ষেত্রে রাজ্য এগিয়ে যাচ্ছে, তার সিংহভাগ কৃতিত্ব এই ডাক্তারদের। একদম, তাহলে এটাও স্বীকার করুন, জুনিয়র ডাক্তার এবং সিনিয়রদের যে কাঠগড়ায় তুলছেন, এটা স্বীকার করুন। ওখানে সিনিয়রদের থাকলেও আরএলই চালাতো। আপনি পোস্টমর্টম রিপোর্টে মাল্টি অর্গান ফেলিওর ছিল, সেপটিক শক ছিল না, জুনিয়র ডাক্তারের জন্য মারা গেছে, ট্রেডিং এলাতে কি হয়েছে? একদমই নয়। আপনি মিথ্যে কথা বলছেন এখানে অন ক্যামেরা, আপনি মিথ্যে কথা বলছেন। আপনার এই জুনিয়র ডাক্তারদের জন্য আপনাদের সুদীপ্ত রায়, আপনাদের সুশান্ত রায়, যারা কি করেছে দৃষ্টিদান কমপ্লেক্স কার, সরজু নার্সিং হোম কার, ওনাদের বলুন গিয়ে, আপনাদের এমএলএ, আপনাদের নেতারা করে বেড়াচ্ছে এগুলো, বলুন গিয়ে, আপনাদের নেতারা করে বেড়াচ্ছে, বলুন গিয়ে এগুলো, বলুন এগুলো। হিম্মত থাকলে শাস্তি দিয়ে দেখা, হিম্মত থাকলে শাস্তি দিয়ে দেখা, হিম্মত হলে করে দেখা। আমার সময় শেষ। আমি ফুয়াদ্দার থেকে 30 সেকেন্ড বলেছিলাম। সৌরভদা যা চিৎকার শুরু করেছে, সৌরভদাকে আরএল স্যালাইন দিতে হবে, নেবে তো? সৌরভদা আরএল নেবে তো? কিন্তু ফুয়াদ্দা লাস্ট 30 সেকেন্ড, এটা কিন্তু খুব সিরিয়াস অ্যালিগেশন, খুব সিরিয়াস অ্যালিগেশন। বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তো সারবত্তা রয়েছে, কেন আপনাকে বুঝতে হবে যে চিকিৎসা ব্যবস্থা একটা টিম হিসেবে কাজ করে।
আমার দুটি মেয়ে আমার বউর প্রসবের সময় হচ্ছে, জুনিয়র ডাক্তাররা দেখেছে, সিনিয়র ডাক্তারদের তদারকিতে সেইভাবে হেলথ সিস্টেমটা চলে। ঠিক। এবং ওনার বক্তব্য সারবত্তা রয়েছে। আমার শুধু এটা যোগ করার আছে যে ড্রাগ কন্ট্রোলারে কিন্তু জুনিয়র অফিসারদের কাজ যে করার কথা ছিল, উনি তো তাদের সিনিয়র অফিসার। বা ড্রাগ কন্ট্রোলারগুলো হচ্ছে যাদের ইন্সপেকশন করে সঠিক স্যালাইন তৈরি হচ্ছে কিনা তাদের যদি গাফিলতি হয়ে থাকে, তাহলে ওদের যে সিনিয়র ডাক্তারবাবু, ওদের মাথায় যে মমতা বন্দ্যোপাধ্যায় বসে আছে, উনাকেও তো শাস্তিযোগ্য অপরাধের মধ্যে নিয়ে আসা উচিত। ঠিক, বড় খবর এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী, তিনি কোনো দায় নেবেন না। জুনিয়র ডাক্তাররা দোষী, জুনিয়র ড্রাগ অফিসাররা দোষী, সিনিয়রদের কিছু বলা যাবে না। এটা আজকে থেকে স্বঘোষিত একটা নিয়ম যেন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিন। ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমি ময়ূক, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।